আজকে কি রান্না করব ভাবতে ভাবতে প্রথমে ফ্রিজ থেকে মাছগুলো বার করে অনেকক্ষণ জল দিয়ে রেখে দিলাম। শীতকাল তো মাছগুলো এতটা বরফ হয়ে যায় যে মাছকে ভাজতে ভীষণ কষ্ট হয় যদি রাত্রিবেলা মাছকে নর্মাল ফ্রিজে না রাখি। ওকে বার করো, জল দাও, বারবার জল পাল্টাও, তারপরে বরফ গললে গিয়ে মাছ ভাজো। কারণ এতটা বরফ যে মাছ থেকে ছাড়তে ভীষণ কষ্ট হয়। তাও মাছগুলো অনেকক্ষণ সকাল থেকে জল দিয়ে রেখেছিলাম, মোটামুটি ছেড়ে গেছে। তেল গরম করে নিয়ে মাছগুলো এর মধ্যে আমি দিয়ে নিলাম। মাছগুলোকে ভেজে নেব। অন্যদিকে আমি মাছটা ভাজতে ভাজতে আরেকটা কড়াই বসালাম এবং সেই কড়াইতে আমি রান্না করব একটা সবজি। তার জন্য দিয়ে নিলাম বেশ খানিকটা পেঁয়াজ আর লঙ্কা। এবার পেঁয়াজ আর লঙ্কা যেহেতু আমি ছুরি দিয়ে কেটেছি, ছুরি দিয়ে খুব একটা ভালো কাটতে পারি না, তাই একটু লেগে আছে, ওগুলোকে খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি। তেলের পরিমাণ তো দেখেই বুঝতে পাচ্ছেন, কড়াইতে তেল আশা করি খুঁজে পাবেন না। পেঁয়াজটা নামে মাত্র ভাজার মতো যেটুকু দেওয়ার সেটুকুই দিয়েছি। আমি অনেকে রান্না দেখি তারা তেলে রান্না করছেন না জলে, আমার বুঝতে এটা একটু অসুবিধেই হয় প্রায় অনেক সময়। সবজি করার আগে ভাবলাম সুজিটা করে ফেলি, মেয়ের টিফিনের জন্য দিতে সুবিধে হবে। তাই এদিকে আমি পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজের উপরে মোটা দানার যে সুজিটা হয় সেই সুজিটা দিয়ে নিলাম। আজকে উপমা করার মতো সময় নেই, সবজি কাটার মতো সময় নেই, তাই কোনো সবজির ব্যবহার কিন্তু আমি আর করলাম না। শুধুমাত্র পেঁয়াজ আর লঙ্কার উপরে সুজিটা দিয়ে ভাজতে শুরু করলাম। আজকে যেহেতু কোনো কিছুই আর দিচ্ছি না, তাই এর মধ্যে একটু হলুদ দেব রঙের জন্য। নুন দিয়ে নিলাম পরিমাণ মতো, যতটা লাগে। মেয়ের টিফিন হচ্ছে, সকালে উঠে কি করব মাঝে মধ্যে খুঁজেই পাই না, তার মধ্যে ছোটোখাটো হালকার উপরে কিছু হয়ে গেলেই যেন শান্তি। নুন আর লঙ্কার গুঁড়ো দিলাম আর হলুদের গুঁড়ো দিলাম। এবার এটাকে খুব ভালো করে ভেজে নেব। এখানে বলে রাখি, হলুদটা চাইলে কেউ এড়িয়ে যেতেও পারেন, আর হলুদের পরিমাণটা কিন্তু একেবারে কম দেবেন, নইলে হলুদের গন্ধটা থাকবে। আমি যতটা দিয়েছি এতটা দেওয়ার দরকার নেই, আমি একটু বেশি পড়ে গেছে বলে একটু বেশিক্ষণ ভেজে নেব। নইলে হলুদ যতটা পারবেন কম দেবেন বা না দিলেও চলবে। সাধারণত উপমা করলে আমি হলুদের ব্যবহার করি না, কিন্তু আজকে যেহেতু কিচ্ছু দিন এর মধ্যে একটু রংচঙে না হলে কি আর খেতে ভালো লাগে। দিয়ে নিলাম পরিমাণ মতো সামান্য একটু চিনি, শুধুমাত্র স্বাদের একটু হেরফের হওয়ার জন্য, এতে কোনো মিষ্টি ভাবই থাকবে না। এতে দিলাম নুন। এই রান্নাটা আজকে আমি উপমা করব না ঠিকই, তবে এটা দিয়ে আমি একটা অন্যরকম জিনিস বানাবো, সেটা আমি পরে দেখাচ্ছি। সেটা খেতে ভীষণ ভালো হয়। আমার মেয়েকে শুধুমাত্র আজকে এটা দিয়ে নেব, এটা একটু বেশি করেই করছি, বাকিটা পরে ওকে ওইভাবে করে দেব। ওপর থেকে দিয়ে নিলাম গরম জল, বেশ খানিকটা জল একদম হড়হড় করে ঢেলে দিলাম। যেহেতু এটা মোটা দানার সুজি, তাই টেনশনের কিছু থাকে না, চাপও থাকে না। সরু দানার হলে অল্প অল্প করে জল দিয়ে ভাজতে হয়, কিন্তু মোটা দানার বলে আপনি যতটা সুজি আছে তার ডবল জল দিয়ে দেবেন। এবার এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। আমি দেখুন বেশ খানিকক্ষণ ঢাকা দেওয়ার পর 10 মিনিট মতো ফিরে এলাম। ফিরে এসে দেখতেই পাচ্ছেন সুজিটা পুরো এঁটে গেছে। আর ভাবছেন লেগে গেছে, না না, একদমই লাগেনি, আর পুরো ঝরঝরে হবে এই সুজিটা। কারণ এখনই ঢাকা খোলার পরে যদি এতটা ঝরঝরে হতে পারে, তাহলে গ্যাস কম করে আরও একটু ঢাকা দিয়ে দিয়ে বসিয়ে বসিয়ে দিলে কতটা ঝরঝরে হবে আপনারা ভাবতে পারছেন না। ঠান্ডা হলে প্রত্যেকটা সুজি প্রত্যেকটার গা থেকে খুলে যাবে। এবার এটার আর বেশি কোনো কাজ নেই তেমন, এর কাজটা পরে করব, তো সেটা আমি পরে ভিডিওতে দেখাবো। আজকে শুধুমাত্র এইটুকু করেই মেয়ের টিফিনটা আমি ভরে দেব, যাতে ও খেয়ে নিতে পারে। ও সুজি জাতীয় যে কোনো জিনিস খেতে ভালোবাসে। এটা ঢাকা দিয়ে রেখে দেবো, আবারও যাব অন্যদিকে। এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নেব মাছের মাথা। মাছের মাথাটা দেওয়ার পরে একটা তরকারি বসাবো আমি, তাই মাছের মাথাটা দেওয়া। আর দিলাম মাছের তেল। যেহেতু মাছের তেল দেব, তাই মাথাটা ভাজার জন্যও দিয়েছি একেবারে সামান্য তেল। তেল একেবারে কম, দেখতে পাবেন না, শুধুমাত্র মাথাটা ভাজার জন্য। কারণ তেলটা যেটা বেরোবে ওটা দিয়েই মাছের মাথাটা আবারও ভালো করে ভাজা হয়ে যাবে। দিয়ে নিয়েছি সামান্য 5 ফোড়ন আর একটা পেঁয়াজ। পেঁয়াজটা একটু কুচি করে দিয়েছি, যদিও কুচিটা বড় বড় করে দিয়েছি, সেটা কোনো ব্যাপারই না। এবার মাছের মাথাটাকে আমি এর মধ্যে মাছের তেলের সাথে ভালো করে ভেজে নেব। মাছের তেলের সাথে মাছের মাথা, ভাবছেন কি বাজে লাগবে? না না, একদমই বাজে লাগবে না, সত্যি বলছি ভালো লাগবে। এবার মাছের মাথাটা দেওয়ার পরে আমি সবজিগুলো একে একে তুলব।
অনেকে ভাবতে পারেন আমার রান্না দেখবেন কি, দেখার কি আছে, এগুলো তো রোজই আপনারা করেন। এটা একদমই ঠিক কথা। আমি যে সমস্ত রান্নাগুলো দেখাই একদম ঘরোয়া রান্না। আমি রান্না করতে মোটামুটি বাকিগুলো জানলেও সময়ের অভাবে করা হয়ে ওঠে না, একদমই করা হয়ে ওঠে না। খুবই কম করি আমি অন্য রান্নাগুলো, শুধুমাত্র মাংসের রেসিপিটাই একটু বেশি করি, তাও আবার এত হালকা করি যে আপনাদেরকে আমি দেখাই না, খুব কম দেখাই। সবজি, শীতকাল মানে সবজির বাহার, কত সবজি খেতে পারো। আজকে সবজির মধ্যে দিয়েছি আলু, মূলা, শিম ছোট করে কেটে, বেগুন, আর যেটা বেশি দিয়েছি সেটা হচ্ছে পেঁয়াজ পাতা। সন্তু বেশ খানিকটা পেঁয়াজ গাছ কিনে নিয়ে এসেছিল, তার পেঁয়াজগুলো আমি মুড়ির সাথে খাওয়ার জন্য রেখেছিলাম। আর পেঁয়াজ পাতাগুলো চাউমিন বা ম্যাগিতে ব্যবহার করলে বেশ ভালো লাগে। একদিন করেছিলাম, আরও অনেকটা পাতা ছিল, পাতা কি আর ফেলে দেওয়া যায়, তাই পুরো পাতাটাই আমি এর মধ্যে দিয়ে নিয়েছি। এই রান্নাটা সাধারণত অন্য সময় করলে আমি সর্ষে পোস্ত দিয়ে করি, কিন্তু আজকে, বা সর্ষে পোস্ত না দিলেও সর্ষে দিয়ে করি। আজকে আমি আর ঝামেলায় যাইনি। কেন না, আজকে যে ঝোল তরকারিটা করব তার জন্য বেটেছিলাম আদা, পেঁয়াজ, রসুন আর টমেটো। সেই পেস্টই আমি একটু দিয়ে নিলাম, আর দিয়ে নিলাম গোটা একটা টমেটো। এবার ভাববেন গোটা কেন দিলাম, কেটে তো দিতে পারতাম। গোটা দেওয়ার একটা কারণ রয়েছে। আজকে টমেটোটা অনেকটা আগে তুলেছি, তাই গোটা দিয়েছি। এদিকে মাছটা আমার ভাজা প্রায় হয়ে গেল। মাছটাকে আজকে আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। সাধারণত মাছ আমি এতটা ভাজি না। আলু আর ফুলকপিকে হালকা করে নুন দিয়ে ভাপ তুলে রেখেছি, কারণ ভাপ তুলে নিলে একটু রান্নাটা করতে তাড়াতাড়ি হয়, আর ফুলকপি থেকে একটা হালকা গন্ধও চলে যায়, আর আলুর জলটাও বেরিয়ে যাবে। তাই এবার মাছটা ভাজা হয়ে গেছে। ধীরে ধীরে আমি মাছটাকে একটা বাটিতে তুলে নেব, বাটিতে বা প্লেটে করে তুলে নিচ্ছি, তুলে রেখে দেবো। এখানে বলে রাখি, ফুলকপি কেউ তেলে ছেঁকেও খেতে পারেন, সেটা তার ব্যাপার। আমার সব সময় তেল খাওয়ার টেন্ডেন্সিটা একটু কম বলে আমি ফুলকপিটা তেলে ভাজি না, কিন্তু তাও আজকে অনেকটাই তেল দিয়েছি। আমার কাছে এটা অনেকটাই, আপনাদের কাছে কম হতে পারে। এবার সেই যে আদা, পেঁয়াজ, রসুনের বাটাটা বেটে রেখেছিলাম, সাথে টমেটো, ওই মশলাটা আমি দিয়ে নিলাম এর মধ্যে। ফোড়নে দিয়েছি কালো জিরে। দেখার পর মনে হলো বাহ, মশলাটা একটু কমে গেছে, তাই আগের থেকে বেটে রাখা আরও একটু আদা, পেঁয়াজ, রসুনের বাটা আমি এর মধ্যে দিয়ে নিলাম। এবার এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। যে কোনো রান্নাই কষানোর কাছে স্বাদ। ভাবছেন মনে মনে, রুবি সময় পায় কি করে, এত এত বকবক করে কখন? না না, সময় থাকে যে বিশাল তা নয়, কিন্তু ভালো লাগে এই বকবকানিটা আমার আজকাল, তাই বকবক করি। আমার কারণ মনে হয় আমি যখন কাউকে বকবক করতে যাব, কেউ আমার কথা শুনবে না, তখন আমার মন খারাপ করবে। তার থেকে আমি যদি আপনাদের সাথে এইভাবে বকবক করি, তো আপনারা শুনুন, শুনছেন কি শুনছেন না আমি জানতেও পারবো না। না শুনলেও আমার কিছু এসে যাবে না মন খারাপের, আর শুনলে তো আমার প্লেটা বাড়বে, ভালোই লাগবে। এখানেও দিয়ে নিলাম একটা টমেটো, এটাও গোটা দিয়েছি। কেন না, ততক্ষণে আমার মশলাটা কষানো হয়ে যাবে। এটার মাঝখানটা আমি একটু হালকা করে চিড়ে দিয়েছি, এবার এটাকে আমি ভেঙে ফেলবো। মশলাটা কষানোর সাথে সাথে যদি টমেটোটাও কষানো হয়ে যাবে। এবার দিলাম সামান্য পরিমাণে হলুদ। কতবার ভাবি একটা হলুদ রাখা, লঙ্কা গুঁড়ো রাখা, জিরে ধনে রাখার একটা সুন্দর করে কৌটো কিনবো, কেনার হয়ে ওঠে না। কেরালা ঘুরতে গিয়ে দেখেছিলাম ওদের কাছে প্রচুর মশলার কৌটো বিক্রি হচ্ছিল। দাম জিজ্ঞেস করলাম 1000 টাকা। বাপরে বাপ, 1000 টাকা দিয়ে একটা মশলার কৌটো কিনবো, ভাবতে গিয়েই আর কিনতে পারলাম না। আর যেগুলো ছোটোগুলো, ওগুলো আমার পছন্দ হলো না, তারপর আর কেনা হয়ে ওঠেনি। প্যাকেট থেকে মশলা সরাতে কিন্তু আমার সুবিধা হয় বটে, কিন্তু আপনাদের দেখতে হয়তো ভালো লাগে না। দেখুন, কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে গেল। এবার চলে গেলাম আমি ওই সবজিটার দিকে, যেখানে বলেছিলাম টমেটোটা গোটা কেন দিয়েছি। কারণ আলুটা সেদ্ধ হবে। প্রথম থেকেই যদি টমেটোটাকে আমি চটকে দিয়ে দিই, তাহলে আলুটা সেদ্ধ হতে সময়টা কম লাগবে। তাই আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি টমেটোটাকে এর মধ্যেই খুন্তির সাহায্যে কেটে দিতে পারছি। খুব সহজেই কাটা হয়ে যাচ্ছে, কারণ টমেটোটা এতক্ষণে গরমে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এই তরকারিটা যে কি অপূর্ব খেতে হয়েছিল বলে বোঝানোর মতো নয়। একদম কম তেল মশলা দিয়ে রান্না, কিন্তু যেহেতু মাছের তেল আর মাছের মাথাটা পড়েছিল, রান্নাটা কিন্তু ব্যাপক খেতে হয়েছিল। এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে আলু, পেঁয়াজ, সবজি সব কিছু একসাথে ভেজে নেব। এতে আমি খুব বেশি পরিমাণে জলের ব্যবহার করব না। আমি তো কয়েকদিন পরে রেকর্ডিংটা করছি, তাই জলটা দিয়েছি কি দিইনি আমার মনে নেই। পরে দেখতে দেখতে আমি বলে দেবো আপনাদের জলটা আমি ব্যবহার করেছিলাম কি করিনি। আশা করি করিনি, ঢাকা কম দিয়েই রান্নাটা করেছিলাম। এদিকে জলের ব্যবহার কেন করিনি তার কারণ রয়েছে।
তার কারণ হচ্ছে ঘরে ছিল পালং শাক। পালং শাকটা আমি একটা আঁটি সেদিন ডিম পালংয়ে দিয়ে ফেলেছিলাম, আর একটা আঁটি ছিল, তো একটা আঁটিতে তো শুধু শাকের তরকারি হবে না, তাই তাকে এই তরকারির উপরেই দিয়ে নেব। শাকও খাওয়া হবে, আর বললাম না এই তরকারিটা সেদিন ভীষণ সুন্দর খেতে হয়েছিল। এবার দিয়ে নেব সমস্ত পালং শাক। পালং শাকের থেকে তো একটু জল বেরোবে। হ্যাঁ, বলে রাখি, যদি বাড়িতে জিরে থাকে বা জিরের গুঁড়ো থাকে, এই পর্যায়ে একটু জিরের গুঁড়ো দিয়ে নেবেন। আমার কাছে ছিল না, তাই আমি দিইনি। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। ওই যে বলেছি জল দিয়েছি কি দিইনি মনে নেই, না না, জল দিতে পড়বে না, শাকের জল থেকেই রান্নাটা হয়ে যাবে। এবার শাকটাও ভালো করে আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলেই একটু ঢাকা দিয়ে নেব। ততক্ষণে মাছের তেলটাও আরও ভালো করে বেরিয়ে পুরো তরকারিটাতে মিশে যাবে। আমার মতো মাছের তেলের ভক্ত কারা কারা আছেন জানি না, কিন্তু ছোটোবেলায় দাদুকে অনেক দিন আগে দেখেছি। পরে দাদুর বাৎসরিকের সময়ের কথা খুব মনে পড়ে, মাছের তেল এলে সবাই কেমন রান্না করতো। এবার এদিকে চলে আসি আমি। মশলাটাও কিন্তু আমার কষানো হয়ে গেছে, বেশ ভালো করেই কষানো হয়ে গেছে। সেদ্ধ করে রাখা আলু ফুলকপিকে আমি আজকে কিন্তু আর আলাদা করে ভাজবো না, কারণ যেহেতু ভাপ তুলে রেখেছি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই মশলার উপরেই আমি ওটা দিয়ে নেব। আমি সামান্য পরিমাণে মশলা এখান থেকে তুলে রাখলাম, কেন না যদি রাতে ফিরে আসার পরে স্কুল থেকে কোনো তরকারি করতে ইচ্ছে করে বা ডিমের কারি করতে ইচ্ছে করে, তখন এই মশলাটা আমাকে আর কষতে হবে না, আমার কাজে লেগে যাবে, তাই তুলে রাখলাম। এবার আলু ফুলকপিকে ভেজে মশলা ভাজতে পারতাম, কিন্তু আজকে যেহেতু সেদ্ধ করেছি তাই মশলার উপরেই আলু ফুলকপি দিয়ে নিলাম। এমন কিছু বিশাল পার্থক্য হবে না, খেতে ভালোই হবে। এবার সমস্ত কিছুকে আলু আর ফুলকপিকে মশলার সাথে আমি একসাথে ভেজে নেব। দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আজকে যখন রেকর্ডিং করছি বাইরে শুনছি ভীষণ শোঁ শোঁ আওয়াজ। আজকে ঠান্ডাটাও না বেশ পড়েছে, কম্বলের মধ্যে ঢুকে ঢুকেই রেকর্ডিংটা আমি করছি। বাইরে তো ভীষণ শোঁ শোঁ আওয়াজ, শুধু মনে হচ্ছে আমার এই উত্তর দিকের রুমটা কি ঠান্ডাই না লাগে। আমি যদি দক্ষিণ দিকে চলে যেতে পারতাম বা ছাদে উঠতে পারতাম তাহলে বুঝতে পারতাম রোদের কি আনন্দ। শীতকালে রোদে বসতে, রোদ পোহাতে কিন্তু ভীষণ ভালো লাগে। স্কুলে গেলে মাঝে মধ্যে খাতা দেখার জন্য টেবিল একটা টেনে নিয়ে গিয়ে রোদের দিকে বসি, কি সুন্দর যে লাগে। দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমার ওই সবজিটার রান্না হয়ে গেছে, যেটা পালং শাক, আলু, বেগুন, শিম, মূলো সব কিছু দিয়ে রান্না করেছিলাম মাছের তেল দিয়ে, ওটা কিন্তু আমার রেডি। এদিকে আলু ফুলকপির ভাজাটাও কিন্তু অনেকটা হয়ে গেছে, আর কিন্তু বেশি সময় আমার লাগবে না। কেন লাগবে না? কারণ মাছ তো ভাজাই আছে, আর আজকে দেব গরম জল, তাই গরম জল দিলে রান্নাটাতে বেশি সময় তো লাগেই না, তাড়াতাড়ি হয়ে যায়। এবার মশলাটা শুধু ভালো করে আলু ফুলকপিতে যাতে ঢোকে সেই অপেক্ষা করা। সেই অপেক্ষা করতে করতে আমি কড়াই থেকে তুলে নিলাম সবজিটাকে তোলার পর ওই কড়াইটাকে পরিষ্কার করে নেব। গরম জল যেহেতু দিচ্ছি তাই দেখবেন তরকারিটা ফুটতে আর বেশি সময় লাগবে না, সঙ্গে সঙ্গে ফুটে যাবে। নইলে শীতকালে ঠান্ডা জল দিয়ে দেওয়ার পরে তরকারিতে ফুট আসতে যে এত সময় লাগে বলে বোঝাতে পারবো না। ঝোল তরকারি যেদিন করি বা মাছের ঝোল যেদিন করি সেদিন তো আর ডাল করতে পড়ে না, একটা ফাঁকিবাজি রান্না হয়ে গেল। তো সেদিন জলটা একটু বাড়িয়ে দিই, যাতে মাছের ঝোলটা সুন্দরভাবে ভাতে সবার সাথে হয়ে যায়। এবার এই ফুলকপির ঝোলের সাথে মাছগুলোকে ভালো করে ডুবিয়ে নেব, যাতে মাছের মধ্যে যে রস আছে তাকে তো ঢুকতে হবে তরকারির মধ্যে, নইলে কি করে হবে।